হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রত্যেকেরই একটা মাথা ব্যথার কারণ হলো ইংলিশ গ্রামার। আমরা গত কয়েকটি ভিডিওতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার, এছাড়াও ডাব্লিউএইচ কোশ্চেন কীভাবে বানাতে হয় এগুলো শিখিয়েছি। এই ভিডিওগুলো তোমরা দেখার জন্য আমার প্লেলিস্টের গ্রামার সেকশানে যেতে পারো, অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন চেক করতে পারো। আজকের এই ভিডিওতে তোমাদের আমি শেখাবো খুব সহজে তোমরা কিভাবে যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তরিত করতে পারো। আশা করছি এই ভিডিওটি দেখলে তোমাদের যে কোনো বাক্যকে খুব সহজেই তোমরা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তরিত করতে পারবে, এবং ভিডিওটি প্রথম থেকে আশা করছি শেষ অবধি দেখবে। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। যে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তরিত করতে গেলে আমাদের ছোট্ট একটা নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা কি? নিয়মটা হলো বাক্যের সামনে একদম শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে সাবজেক্ট আনতে হবে, তারপরে প্রশ্নের বাকি অংশ যেমন আছে বসে যাবে এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। এই নিয়মটিকে আরেকটু বিস্তারিত নিচে দেওয়া হলো। নিয়মটি কি? বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে, অর্থাৎ যে কোনোভাবে বাক্যের ভেতরে যে অক্সিলারি ভার্বটা আছে তোমাদের সেটাকে বাক্যের শুরুতে অর্থাৎ একদম প্রথমে লিখতে হবে। তারপরে মনে রাখতে হবে বাক্যে নট না থাকলে আনতে হবে। খেয়াল রাখতে হবে বাক্যটার মধ্যে নট আছে কি নেই। যদি বাক্যটার মধ্যে নট না থাকে তাহলে নট আনতে হবে, আর নট থাকলে তুলে দিতে হবে। এটাও একটু মাথায় রাখতে হবে, নট থাকলে তুলে দিতে হবে, না থাকলে আনতে হবে। একই রকমভাবে নেভার থাকলে এভার লিখতে হবে, অর্থাৎ নেভারটা যেহেতু নেগেটিভ তাই এটাকে তুলে এভার লিখতে হবে। আবার তৎবিপরীত অর্থাৎ এর উল্টোটাও, আবার এভার থাকলেও নেভার লিখতে হবে। বাক্যের বাকি অংশ অপরিবর্তিত থাকবে এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসবে। তোমরা যারা নিয়মটা ভালো বুঝলে না, তোমাদের জন্য আমরা কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি, উদাহরণগুলো একটু দেখো, তাহলে আশা করছি নিয়মটা তোমাদের মনে না থাকলেও তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে। তাহলে চলো এবার উদাহরণগুলো দেখা যাক। যেমন প্রথম উদাহরণে রয়েছে হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। তোমাদের এই প্রশ্নটা দেওয়া আছে। তোমাদের কাজ হবে দুটো জিনিস। সেটা হলো, প্রথমে লক্ষ্য করো বাক্যটার মধ্যে কোনো নট আছে কি নেই। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাক্যটার মধ্যে কোনো রকম নট নেই। এবং তোমাদের দ্বিতীয় কাজ হলো বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব কী আছে একটু লক্ষ্য করো। দেখো বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ইজটাকে যে কোনোভাবে একদম বাক্যের সামনে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমাদের উত্তরটি কী হবে? ইজটাকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে কী হবে? ইজ। এবং আমরা জেনেছি যদি প্রশ্নের মধ্যে নট না থাকে তাহলে নট আনতে হবে। যেহেতু প্রশ্নের মধ্যে নট নেই তাই নট আনতে হচ্ছে। নটটাকে আমরা ইজের সাথেও বসাতে পারি। তাহলে উত্তর কী হলো? ইজ নট। আর বাকি অংশ দেখো কোনো পরিবর্তন করিনি, হি আর টিচার। অর্থাৎ প্রশ্নের ইজটাকে শুধু সামনে নিয়ে এলাম এবং একটা নট ঢুকিয়ে দিলাম, ব্যাস, আর কোনো আমরা পরিবর্তন করলাম না, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম। দ্বিতীয় উদাহরণটা দেখো, আই অ্যাম নট এ ব্যাড বয়, আমি খারাপ ছেলে না। তাহলে এটা কিভাবে করবো আমরা? এটার ক্ষেত্রে তাই লক্ষ্য করো আগে আমাদের প্রশ্নটার মধ্যে কোনো নট আছে কি না। দেখো প্রশ্নটার মধ্যে অলরেডি নট রয়েছে, তাহলে আমাদের কাজ আরও সোজা হয়ে গেল। এই নটটাকে আমরা কেটে দেবো। এবং দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটাকে তোমরা সামনে নিয়ে চলে আসো। তাহলে অ্যামটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, আর কোনো কাজ নেই, জাস্ট অ্যামটাকে সামনে নিয়ে চলে আসো আর বাক্যের নটটাকে কেটে দাও। তাহলে উত্তরটা কী হবে? অ্যাম আই আ ব্যাড বয়, আমি কি একটা খারাপ ছেলে? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের এইভাবে কিন্তু উত্তরগুলো করতে হবে। 3 নম্বরটা দেখো, আই নেভার হ্যাড ডান সো, আমি এমনটি কখনোই করিনি। তোমাদের মানে বোঝারও দরকার নেই, তোমরা যদি একটু জাস্ট নিয়মটা মনে রাখো তাহলেই কিন্তু তোমরা করতে পারবে। আমরা শিখেছি নিয়মের মধ্যে নেভার থাকলে এভার হয়। নেভারটাই কিন্তু এখানে নেগেটিভ শব্দের কাজ করছে। তাই নেভারটাকে যদি আমরা এভার করে দিই তাহলে কিন্তু আমাদের নট আনাবার দেওয়ার কোনো দরকার নেই। এখানে নেভারটাকে এভার হয়ে যাওয়া মানে কিন্তু নট উঠে যাওয়া। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বাক্যটার মধ্যে নট আছে কি নিয়ে দেখতে হবে। তাহলে নট এর মধ্যে আছে, নেভারের মধ্যে নট ঢুকে আছে, তাহলে নেভার থেকে নট বাদ দিলে কী হবে? এভার হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা কাজ হয়ে গেল। এবং দ্বিতীয় কাজ হচ্ছে বাক্যের ভেতরে যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটাকে যেভাবে হোক সামনে নিয়ে চলে আসো, আর কিছু করা দরকার নেই। তাহলে আমরা করবো কি, এই বাক্যের মধ্যে যে অক্সিলারি হ্যাড রয়েছে সেই হ্যাডটাকে আমরা একদম সামনে নিয়ে চলে আসবো। তাহলে উত্তর কী হবে? হ্যাড সামনে চলে আসলো, তারপরে দেখো আই আছে, তারপর নেভার ছিল, নেভারের জন্য আমরা এভার লিখলাম, তারপরে কোনো চেঞ্জ করলাম না, ডান সো, শেষ একটা জিজ্ঞাসা চিহ্ন। এবার 4 নম্বর উদাহরণে যাওয়া যাক। ওয়াজ আই ইটিং ম্যাঙ্গো ইয়েস্টারডে, আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো ইয়েস্টারডে। তাহলে এর কাজ কি? আগে দেখো বাক্যটার মধ্যে কোনো নট আছে কি না। দেখো আমরা দেখতে পাচ্ছি বাক্যটার মধ্যে কোথাও কোনো নট নেই, তাহলে মনে রাখতে হবে নট আনতে হবে। এবং বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা? বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব হলো ওয়াজ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অক্সিলারিটাকে সামনে নিয়ে চলে আসি আমরা।
তাহলে অক্সিলারিটাকে সামনে নিয়ে চলে আসলে কী হবে, আয়ের আগে চলে আসবে, তাহলে উত্তর হবে ওয়াজ আই। একটা নট আনতে হবে, তোমরা নটটাকে ওয়াজের সাথেও বসাতে পারো অথবা সাবজেক্টের পরেও বসাতে পারো, যেখানে খুশি দিতে পারো। তাহলে আমাদের উত্তর হবে কি ওয়াজ আই নট। নটটা কেন এলো, কারণ প্রশ্নের মধ্যে নট নেই বলে। আর বাকি অংশ আমরা দেখো কোনো রকম চেঞ্জ করিনি, ইটিং, ম্যাঙ্গো, ইয়েস্টারডে, জিজ্ঞাসা চিহ্ন। 5 নম্বর দেখা যাক, হি উইল নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করবে না। দেখো এই বাক্যটার মধ্যে অলরেডি নট রয়েছে, তাহলে আমরা কী করব, এই নটটাকে আমরা কেটে দেবো, ব্যাস একটা কাজ হয়ে গেল, আর কিচ্ছু কাজ নেই। শুধুমাত্র বাক্যের অক্সিলারিটাকে, উইলটাকে তোমরা সামনে নিয়ে চলে আসো, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কী হবে, উইল হি পাস দ্য এক্সাম, শেষে জিজ্ঞাসা চিহ্ন, অবশ্যই জিজ্ঞাসা চিহ্নটা দেবে, নইলে কেটে দেবে। নাম্বার 6, আই লাভ টু ইট ম্যাঙ্গো, আমার আম খেতে খুব ভালো লাগে। দেখো এই বাক্যটার মধ্যে প্রথম কাজ হচ্ছে নট নেই, তাহলে আমাদের নট আনতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই বাক্যটার মধ্যে কোনো রকম অক্সিলারি ভার্ব নেই, কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না থাকলেও কিন্তু আমাদের আনতে হবে। মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স থাকলে অক্সিলারি পরিবর্তে ডু আনবো, পাস্ট টেন্স থাকলে ডিড আনবো, এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে আমরা ডাজ আনতে পারি, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব দরকার। এইগুলো তখন অক্সিলারি ভার্বের কাজ করবে। তাহলে দেখো এই প্রশ্নটা, গোটা প্রশ্নটার মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের নিয়মে বলছে কি প্রশ্নের অক্সিলারিটাকে একদম সামনে বসাতে হবে। এবার লক্ষ্য করো আমাদের এই ভার্বটা লাভ কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এখনই কী শিখলাম, যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অক্সিলারি আমরা কী লিখবো, ডু লিখবো। তাহলে সেই জন্য আমরা ডু আনতে পারি একটা, এবং ডুটা কোথায় বসবে, ডুটা একদম প্রশ্নের সামনে, আগের মতোই নিয়ম, একদম প্রশ্নের সামনে ডু বসালাম। ডু বসানোর পর আর কোনো চেঞ্জ করব না, শুধু একটা নট নেই বলে নট আনতে হবে। তাহলে উত্তরটা কী হলো, এখানে আমরা নটটাকে ডু এর সাথে বসাতে পারি, ডু নট আই লাভ টু ইট ম্যাঙ্গো, অথবা নটটাকে সাবজেক্টের পরে বসাতে পারি, ডু আই নট লাভ টু ইট ম্যাঙ্গো, শেষে জিজ্ঞাসা চিহ্ন। 7 নম্বর কোশ্চেনটা দেখো, রাম ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, রাম বাজারে গিয়েছিল গতকাল। দেখো এই বাক্যটার মধ্যেও কিন্তু কোনো রকম অক্সিলারি ভার্ব নেই, এবং বাক্যটার মধ্যেও কিন্তু কোনো নট নেই। তাহলে আমাদের যেহেতু নট নেই, তাহলে প্রথম কাজ হচ্ছে নট আনতে হবে, এবং দ্বিতীয় কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব নেই, তাই আমাদের অক্সিলারি ভার্বের ব্যবস্থা করতে হবে, এবং সেই অক্সিলারি ভার্বটা আমরা ভার্ব থেকেই বার করব। আমরা একটু আগে শিখলাম যদি ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে সেখানে অক্সিলারি আমরা ডু লিখব, ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেখানে অক্সিলারি আমরা ডিড লিখব। এখানে দেখো ভার্বটা ওয়েন্ট রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তাই আমরা অক্সিলারির পরিবর্তে কী লিখবো, আমরা ডিড লিখব, এবং অক্সিলারি কোথায় বসবে, একদম সামনে বসবে, তাই সামনে ডিড চলে আসলো। উত্তর কী হলো, ডিড। তারপরে কী লিখবো, তারপরে যেমন আছে তেমন বসিয়ে যাবো, রাম। এবার দেখো প্রশ্নের মধ্যে নট ছিল না, আমরা শিখেছি নট না থাকলে নট আনতে হবে, নট থাকলে তুলে দেবো। যেহেতু প্রশ্নটার মধ্যে নট নেই তাই আমাদের এখানে নট আনতে হলো। তোমরা নটটাকে রামের পরেও বসাতে পারো অথবা ডিড নটের সাথেও বসাতে পারো। উত্তর এভাবেও লিখতে পারো, ডিড নট রাম গো টু দ্য স্কুল ইয়েস্টারডে, অথবা ডিড রাম নট গো টু স্কুল ইয়েস্টারডে, এইভাবেও তোমরা লিখতে পারো, এবং তোমরা শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবে। তাহলে একদম ছোট্ট করে শেষবারের মতো নিয়মটা তোমাদের বলছি, যেই বাক্যটি দেওয়া থাকবে, যেই বাক্যটিকে ইন্টারোগেটিভ বাক্যে বানাতে বলবে, সেই বাক্যটির অক্সিলারি ভার্বটাকে তোমরা সামনে নিয়ে চলে আসবে, আর খেয়াল করবে নট থাকলে তুলে দেবো, নট না থাকলে নট আনবো, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। ব্যাস এইটুকু জিনিস তোমরা যদি মনে রাখো, আশা করছি তোমরা যে কোনো রকম বাক্যের ইন্টারোগেটিভ উত্তর করতে পারবে সহজেই। আরও কয়েকটি উদাহরণ তোমাদের জন্য রয়েছে, যেমন 8 নম্বর উদাহরণটি দেখো, হি কিলস দ্য স্নেক, সে সাপ মারে। এখানে লক্ষ্য করো এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, অথচ আমাদের অক্সিলারি লাগবেই। এখানে লক্ষ্য করো ভার্বের সাথে এস রয়েছে, তাই আমরা শিখেছি ভার্বের সাথে এস থাকলে ডাজ আনা যায়। তাহলে প্রথম কাজ হচ্ছে ডাজটাকে সামনে বসাতে হবে। এইবার লক্ষ্য করো ভার্বের মধ্যে কি, এই বাক্যটার মধ্যে কি কোনো নট আছে কি নেই, দেখো বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে নট আনতে হবে। তাহলে উত্তর কিছুই না, জাস্ট সামনে একটা অক্সিলারি বসিয়ে দাও, অক্সিলারি এখানে ডাজ হবে। ডাজ হওয়ার পর কী হলো, তারপরে বাকি অংশ কেমন আছে, হি লিখলাম, নট লিখলাম, যেহেতু নট নেই নট আনলাম। এইবার খেয়াল করো যেহেতু ডাজ বসালাম তাই কিন্তু ভার্বটা আমরা কিলস লিখবো না, আমরা কি লিখলাম, কিল। ওই ভার্বের এসটা ডাজের সাথে যুক্ত হয়ে গেছিলো। তারপর বাকি অংশ দ্য স্নেক, জিজ্ঞাসা চিহ্ন। আগের প্রশ্নটা আরেকটুখানি তোমাদের বলি, আগের প্রশ্নে কী ছিল দেখো, আগের প্রশ্নে ওয়েন্ট ছিল ভার্ব, এই ওয়েন্ট থেকে যেহেতু আমরা ডিড বার করে নিলাম তাই ভার্বটা কিন্তু গো হয়ে গেছে। তোমাদের আমি বলতে ভুলে গেছি, তোমরা কিন্তু যে কোনো বাক্যকে যদি এইভাবে অক্সিলারিটা ডু ডিড ডাজ বার করে নাও, বাক্যটার শব্দটার কিন্তু মূল ভার্ব অর্থাৎ V1 হয়ে যাবে, কিন্তু অর্থাৎ ওয়েনটা হয়ে গেল একটা ডিড একটা গো। তোমরা এটা একটু খেয়াল করবে, ঠিক যেভাবে এখানে কিলস থেকে আমরা ডাজ বার করে নিয়েছি বলে কিন্তু এই কিলসটা হয়ে গেল কিল, আর কোনো চেঞ্জ নেই, নট নেই বলে নট আসলো। লাস্ট উদাহরণটা দেখে নাও এবার তোমরা, দে ডিড নট কাম ইয়েস্টারডে, তারা গতকাল আসেনি। এই বাক্যটার মধ্যে দেখো নট অলরেডি রয়েছে,
নট থাকার জন্য আমরা আমাদের কাজ কি, নটটাকে তুলে দেওয়া, কেটে দিলাম। আর দেখো অক্সিলারি ডিড রয়েছে, তাহলে আমাদের খাটনি কমে গেল। তাই ডিডটাকে আমরা শুধু সামনে বসিয়ে দেবো, আর কোনো পরিবর্তন করব না। ডিড দে কাম ইয়েস্টারডে জিজ্ঞাসা চিহ্ন। আশা করছি এই ভিডিওটি দেখলে তোমাদের সমস্ত রকম কনফিউশন দূর হবে। তা সত্ত্বেও যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে, স্ক্রিনের উপর নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, আমি যতটা তোমাদের সম্ভব হেল্প করার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।